দ্বাদশ শ্রেণীর রসায়ন বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম হ্যালো অ্যালকিন ও হ্যালো অ্যারিন সমূহ। তো হ্যালো অ্যালকিনের কতগুলো প্রস্তুতি পড়েছিলাম। আজকে আমরা দুটো স্পেশাল হ্যালো অ্যালকিন রয়েছে, ক্লোরোফর্ম ও আয়োডোফর্ম, সেই দুটো স্পেশাল অ্যালকিনের আমরা প্রস্তুতি দেখব। সঙ্গে পড়ব হ্যালো অ্যারিন সমূহের প্রস্তুতি এবং হ্যালো অ্যালকিন ও হ্যালো অ্যারিন সমূহের ভৌত ধর্ম সমূহ। তো প্রথমে শুরু করছি ক্লোরোফর্ম ও আয়োডোফর্মের প্রস্তুতি সমূহ। ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত হচ্ছে CH-Cl3। যেই ক্লোরোফর্মের কথা বলছি, যেটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয় থাকে, তার রাসায়নিক সংকেত হচ্ছে CH-Cl3। আর আয়োডোফর্মের রাসায়নিক সংকেত হচ্ছে CH-I3। আর রয়েছে ব্রোমোফর্ম CH-Br3 হতো, বা ফ্লুরোফর্ম CH-F3। তো এই হ্যালোফর্মগুলোকে একটা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়াতে আমরা প্রস্তুত করে ফেলতে পারি। সেই বিক্রিয়ার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। এই অবশ্যই একটা এখানে খেয়াল রাখতে হবে, ফ্লুরোফর্ম কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় আমরা প্রস্তুত করতে পারি না। বাদবাকি যে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম, এগুলো কিন্তু আমরা এই হ্যালোফর্ম বিক্রিয়াতে আমরা প্রস্তুত করতে পারি। তো কারা কারা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, বা কোন কোন যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া করতে পারে? না, বলা হচ্ছে যে সমস্ত কার্বনিল যৌগে, কার্বনিল মানে অ্যালডিহাইড আর হচ্ছে কিটোনের কথা বলছি, অ্যালডিহাইড বা কিটোনে CH3CO গ্রুপ রয়েছে, তারা কেবল হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। আর কি, যে সমস্ত অ্যালকোহলে CH3CHOH গ্রুপ রয়েছে, তারা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি CH3CO, এখানে যদি H বসাই তাহলে হয়ে যাবে CH3CHO, মানে হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। আবার কি না, এখানে যদি CH3 গ্রুপ ঢুকিয়ে দিই তাহলে হবে CH3COCH3, মানে হচ্ছে অ্যাসিটোন। CH3COCH3 এটা হচ্ছে কিটোন, হচ্ছে অ্যাসিটোন, এটাও হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। অ্যালকোহলের ক্ষেত্রে আসি, CH3CHOH আছে, এখানে যদি হাইড্রোজেন বসাই এই হাতটাতে তাহলে হয়ে যাবে CH3CH2OH, মানে হচ্ছে ইথানল। এগুলো হচ্ছে সাধারণত হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। তবে সাধারণত কথাটা বলছি কারণ হচ্ছে কিছু ব্যতিক্রম রয়েছে। অনেক যৌগ আছে যাদের এই গ্রুপ থাকা সত্ত্বেও হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। আবার অনেকের ক্ষেত্রে, অনেক যৌগের ক্ষেত্রে কি হয়, এই গ্রুপ না থাকা সত্ত্বেও হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। তো সেগুলো হ্যালোফর্ম বিক্রিয়া আমরা যখন অ্যালডিহাইড বা কিটোন পড়বো তখন ডিটেলসে পড়বো। এখন আপাতত এই ক্লোরোফর্ম প্রস্তুতি হ্যালোফর্ম বিক্রিয়াতে আমরা দেখে নেব। কীভাবে না, বলা হচ্ছে যে এই সমস্ত যৌগ যাদের এই গ্রুপগুলো রয়েছে, তাদের সঙ্গে যদি আমরা হ্যালোজেনের বিক্রিয়া ঘটাই, কিসের উপস্থিতিতে? ক্ষারের উপস্থিতিতে, সেক্ষেত্রে কি হবে না, আমাদের হ্যালোফর্ম যৌগ গঠন হবে। ক্লোরোফর্মের ক্ষেত্রে যদি একটা উদাহরণ দেখে নিই, যে ধরে নাও CH3CHO অ্যাসিটালডিহাইড নিলাম আমরা, CH3CHO এটা কার্বন নিলাম, অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড। তার সঙ্গে যদি আমরা ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটাই, কার উপস্থিতিতে? না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH এর হোল 2, তাহলে আমরা দেখতে পাবো ক্লোরোফর্ম উৎপন্ন হবে CH-Cl3, আর হচ্ছে সঙ্গে উৎপন্ন হয় HCOO হোল 2 Ca, হচ্ছে ক্যালসিয়াম ফরম্যাট। এই বিক্রিয়াটিতে দেখো যে CaOH হোল 2 আমরা ব্যবহার করেছি, এটা হচ্ছে বেস হিসাবে ব্যবহার করা হচ্ছে এখানে। এছাড়াও এই বেস হিসাবে আমরা ব্যবহার করতে পারি অনেক রকম বেস, যেমন হচ্ছে NaOH আমরা ব্যবহার করতে পারি, বা ব্যবহার করতে পারি KOH, সোডিয়াম কার্বনেট Na2CO3, K2CO3, এগুলো আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র যে আমাদের CaOH এর হোল 2 মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে যে সেরকম কোনো কথা নেই, আমরা এই যৌগগুলো ব্যবহার করতে পারি। তো এখানে কি ঘটে ঘটনাটা,
না এখানে প্রথম দুটো স্টেপের বিক্রিয়াটা আমরা যদি দেখাই কি না CH3 CHO Cl2 এর সঙ্গে বিক্রিয়া ঘটাবে প্রথমে, যে কি হবে CCl3 CHO। এই CCl3 CHO কে বলা হয় ক্লোরাল। এই ক্লোরাল কি হয় না, যখনই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করা হয় CaOH আর্দ্র বিশ্লেষণ, তখন কি উৎপন্ন হয় না CHCl3 উৎপন্ন হয়ে যায়, সঙ্গে হচ্ছে HCOO2 উৎপন্ন হয়। বোঝা গেল? তো এটা আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখলাম। আমরা NaOH দিয়ে একটা দেখতে পারি কি, যেমন হচ্ছে আরেকটা উদাহরণ দেখি CH3 COCH3। এটার সঙ্গে যদি আমরা ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটাই NaOH এর উপস্থিতিতে, তাহলে আমরা দেখতে পাবো ক্লোরোফর্ম প্রস্তুত হবে CHCl3, সঙ্গে হচ্ছে একটা অ্যাসিড উৎপন্ন হবে বা সোডিয়ামের লবণ হবে, অ্যাসিড হবে CH3COO। এক্ষেত্রেও দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই অংশটা যে দেখতে পাচ্ছি আমরা CH3 গ্রুপ, এখানে কিন্তু হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে ক্লোরিন দ্বারা, আর সেখান থেকেই কিন্তু আমাদের যে হ্যালোফর্মটা নিষ্কাশিত হচ্ছে। আর বাদ বাকি যটা কার্বন পড়ে থাকছে সেটা থেকে কিন্তু অ্যাসিডের যে ধাতব লবণটা আমরা পাচ্ছি। সেই একই রকমভাবে এখানে দেখো এই কার্বনটা হ্যালোফর্ম করছে, রিলিজ করছে, আর সঙ্গে যে দুটো কার্বন পড়ে থাকছে সেটা কিন্তু অ্যাসিড হিসাবে থাকছে CH3COO। এটা একটা ধাতব জৈব অ্যাসিডের লবণ তৈরি করছে। ঠিক আছে, এবারে চলে আসি আয়োডোফর্ম প্রস্তুতি। আয়োডোফর্ম প্রস্তুতি একই রকমভাবে আমরা করব। এখানে আমরা একটা অ্যালকোহল দেখে নিই উদাহরণ হিসাবে। ধরো আমরা ইথানল নিয়ে নিলাম, CH3CH2OH, ইথানল। এটা হচ্ছে ইথানল। এই ইথানলকে যদি আয়োডিনের উপস্থিতিতে এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে কি পাবো CHI3 আয়োডোফর্ম, সঙ্গে হচ্ছে HCOO। এবার যেটা হচ্ছে এই আয়োডোফর্মটা হচ্ছে হলুদ বর্ণের কঠিন কেলাস উৎপন্ন হয়। এই যে ক্লোরোফর্ম যেটা বললাম, এই ক্লোরোফর্মটা কিন্তু বর্ণহীন তরল, কিন্তু এই আয়োডোফর্মটা হচ্ছে হলুদ বর্ণের কঠিন কেলাস। এই হলুদ বর্ণের কঠিন কেলাস বা এর বিশেষ একটা গন্ধ রয়েছে, তার জন্য কি করি, এটা আমাদের শনাক্তকরণ বিক্রিয়ায় হিসাবে আমরা ব্যবহার করে থাকি এই হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়াকে। এর সাহায্যে আমরা কি করতে পারি না পার্থক্য করতে পারি যে সমস্ত জৈব যৌগে এই সমস্ত যে গ্রুপগুলোর কথা বললাম যাদের আছে বা যাদের নেই, সেগুলো থেকে আমরা পৃথক করতে পারি এই আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা। তাহলে আমরা এইভাবে প্রস্তুত করতে পারি। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট নোট আমরা বলতে পারি, নোট হিসাবে বলবো যে NH4OH মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। লঘু যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে কেবলমাত্র যে সমস্ত জৈব যৌগে CH3CO গ্রুপ যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, কিন্তু CH3 যদি CHOH গ্রুপ যুক্ত যে সমস্ত যৌগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। তাই এটা আমরা পার্থক্য করতে পারি। যদি অ্যাসিটালডিহাইড ধরে রাখি আর ইথানল যদি পার্থক্য বলে থাকি, তাহলে কিভাবে করতে পারবো বা পৃথকীকরণ কীভাবে করতে পারবো না, হ্যালোফর্ম বিক্রিয়ার সাহায্যে আমরা পার্থক্যকরণ করতে পারি। যে অ্যাসিটালডিহাইড
এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আয়োডিনের উপস্থিতিতে কি হয় না আয়োডোফর্ম গঠন করতে পারে, কিন্তু ইথানল পারবে না, এরকম একটা বিক্রিয়া। আচ্ছা, এরপরে আমরা দেখব হ্যালো অ্যারেন সমূহের প্রস্তুতি। দেখো হ্যালোএরিন কি না, হ্যালোএরিন হচ্ছে হ্যালোজেন প্রতিস্থাপিত যে বিভিন্ন রকম আমাদের বেঞ্জিন ও বেঞ্জিন সঞ্চাত যৌগসমূহ। এই হ্যালোএরিনকে আমরা সাধারণত ARX দ্বারা চিহ্নিতকরণ করতে পারি। ARX হচ্ছে AR হচ্ছে বেঞ্জিন, মানে AR কথাটার অর্থ হচ্ছে অ্যারোমেটিক আমরা বলে থাকি। তো সেখানে বেঞ্জিন বা বেঞ্জিন সঞ্চাত বিভিন্ন রকম যৌগ হয়, আর এক্সটা হচ্ছে সেই একই রকম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো হ্যালোএরিন প্রস্তুতিতে আমরা কতগুলো যৌগ প্রস্তুতি আমরা দেখতে পারি, যেমন হচ্ছে ফ্লোরোবেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, আয়োডোবেঞ্জিন। এটা দেখো এই বেঞ্জিন গ্রুপে যদি CH3 গ্রুপ থাকে সেটাকে বলা হয় টলুইন বলা হয় থাকে। আর তার সাপেক্ষে এখানে দেখো অর্থ পজিশানে ক্লোরিন আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি অর্থ ক্লোরোটলুইন বা হচ্ছে 2 ক্লোরোটলুইন আমরা বলতে পারি। আর এটা হচ্ছে 4 ক্লোরোটলুইন বা হচ্ছে প্যারাক্লোরোটলুইন। আর এটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। তারপর দেখো এটা বেঞ্জাইল ক্লোরাইড, এটা হচ্ছে বেঞ্জাল ক্লোরাইড, আর এটা হচ্ছে বেঞ্জো ট্রাইক্লোরাইড। আরেকটা স্পেশাল যৌগ রয়েছে যেটা হচ্ছে DDT। আমরা DDT সম্পর্কে পরিবেশবিদ্যায় কেন সব জায়গায় আমরা পড়ে থাকি, সেই DDTও প্রিপারেশন আমরা দেখে নেব। তো প্রথমে চলে আসি বেঞ্জিন থেকে কিছু এই হ্যালোঅ্যারিন প্রস্তুতি। না, বেঞ্জিন থেকে আমরা সরাসরি প্রস্তুত করতে পারি কীরকম না, যদি শীতল বেঞ্জিনের সঙ্গে আমরা হ্যালোজেন গ্যাসের বিক্রিয়া ঘটাই লৌহচূর্ণর উপস্থিতিতে, Cl2 লৌহচূর্ণ অনুঘটক হিসাবে কাজ করে, উপস্থিতিতে কি হয় না ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হয়। অবশ্যই এখানে বিক্রিয়াটিতে ধ্যান রাখা দরকার যেন এই যে হ্যালোজেন গ্যাসটা ব্যবহার করছি সেটা পরিমাণ মতো হয়ে থাকে, বেশি হলে অসুবিধা রয়েছে। কি অসুবিধা রয়েছে আমি একটু পরে আসছি। আরেকটা উদাহরণ দেখি, এই বেঞ্জিনের সঙ্গে যদি ব্রোমিনের বিক্রিয়া ঘটানো হয় এই লৌহচূর্ণ উপস্থিতিতে, তাহলে কি হয়ে যাবে ব্রোমোবেঞ্জিন উৎপন্ন হবে, ব্রোমোবেঞ্জিন উৎপন্ন হবে। আচ্ছা, তো তোমাদের হয়তো ধারণা আসতে পারে মনে কি প্রথমটার ক্ষেত্রে এখানে লিখলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে লিখলাম কেন? আর ওটা কোনো ম্যাটার নয়। যখনই কোনো বেঞ্জিন বলয়ে কোনো গ্রুপ না থাকে তখন 6টা পজিশানই, 1, 2, 3, 4, 5, 6টা পজিশানই সমতুল্য থাকে। এবারে যখনই একটা গ্রুপ প্রতিস্থাপন হয়ে যায় বা গ্রুপ যুক্ত হয়ে যায় তখন তারপর থেকে তার যে 6টা কার্বনের যে অবস্থান সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো যখনই না থাকে কিছুই তখন 6টার মধ্যে যে কোনো একটাই লেখা যেতে পারে, কারণ ওই আমরা কেকুলের নিয়ম, কেকুলের স্ট্রাকচার তো আমরা পড়েছি 11-এ। আচ্ছা, এখানে শুধু জায়গা ছিল না বলে বা এখানে ঠিকে যাবে বলে এখানে আমি এই কার্বনটাতে লিখলাম। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি, এই বেঞ্জিনের সঙ্গে যদি আয়োডিনের বিক্রিয়া ঘটানো হয় এক্ষেত্রে কোনো অনুঘটকের দরকার হয়ে পড়ে না। তো সেক্ষেত্রে বিক্রিয়াটি কি হয়ে যাবে না উভমুখী বিক্রিয়া হয়ে দাঁড়ায়, দিয়ে উৎপন্ন হবে আয়োডোবেঞ্জিন আর সঙ্গে উৎপন্ন হবে HI, হাইড্রো আয়োডিক অ্যাসিড। এবারে ঘটনাটা হচ্ছে এই বিক্রিয়াটা কি হয় না, এই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী বিক্রিয়া বা রিভার্সেবল রিঅ্যাকশন হয়ে দাঁড়ায়। তাই কি আমরা এই যে দেখছি উভমুখী চিহ্নটা এখানে তাই দেখতে পাচ্ছি। এইখানে যে উৎপন্ন হয় HI, হাইড্রোআয়োডিক অ্যাসিড, সে কি করে না এই উৎপন্ন আয়োডোবেঞ্জিনকে আবার পুনরায় কি করতে পারে না বেঞ্জিনে বিজারিত করতে পারে, তীব্র বিজারক দ্রব্য হিসাবে HI কাজ করতে পারে।
তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে বেঞ্জিন থেকে কি আমরা আয়োডোবেঞ্জিন প্রস্তুত করতে পারি না? অবশ্যই পারি, আরও প্রসেস রয়েছে। কিন্তু এই পদ্ধতি তো পারবো। এই যে উভমুখী বিক্রিয়াটাকে আমরা একমুখীকরণের জন্য জারক পদার্থ হিসাবে কিছু যোগ করে দিতে পারি। যেমন নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড তীব্র জারক পদার্থ হিসাবে কাজ করে, যে কি করবে, যে এই এইচআইটাকে কি করবে, আয়োডিনে পরিণত করতে পারে। সেই আয়োডিনে পরিণত করার জন্য তখন আর এই আয়োডোবেঞ্জিন বিজারিত হতে পারবে না। তাই HNO3 বা আমরা HiO3, ঠিক আছে, তো এটা আমরা ব্যবহার করতে পারি জারক দ্রব্য হিসাবে। আচ্ছা, যেটা বলছিলাম, ধ্যান রাখা কেন দরকার, নোট। এই প্রথম বিক্রিয়াটা বা দ্বিতীয় বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদেরকে ধ্যান রাখতে হবে যেন এই হ্যালোজেন যে ব্যবহার করছি সেটা পরিমাণ মতো হয়ে থাকে। যদি বেশি পরিমাণ হ্যালোজেন ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটে না, হচ্ছে এটা যদি ক্লোরোবেঞ্জিন হয়ে থাকে, যদি অতিরিক্ত পরিমাণ সঙ্গে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে লৌহ চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে, তখন কি হয়ে যাবে না, সিএল, এটা হচ্ছে অর্থোক্লোরোবেঞ্জিন বা 1,2-ডাইক্লোরোবেঞ্জিন আমরা বলতে পারি। সঙ্গে হচ্ছে আচ্ছা, এখানে সিএল আর এখানে হচ্ছে সিএল, মানে হচ্ছে এটা 1,4-ডাইক্লোরোবেঞ্জিন। দেখো, এই ক্লোরোবেঞ্জিন হচ্ছে প্যারা প্রতিস্থাপনযোগ্য গ্রুপ, ক্লোরো গ্রুপটা। তাই কি করে না, বেশি পরিমাণ ক্লোরিন গ্যাসের উপস্থিতিতে সে কী করে না, ক্লোরো বা ডাইক্লোরোবেঞ্জিন বলতে পারো, আর হচ্ছে প্যারাডাইক্লোরোবেঞ্জিন উৎপন্ন করতে পারে। তাই আমাদের এই বিক্রিয়াটা ঘটানোর ক্ষেত্রে আমাদেরকে ধ্যান রাখতে হবে যে আমরা যদি মনোহ্যালো যদি আমরা করতে চাই বেঞ্জিন বা এই যে ক্লোরোবেঞ্জিন বা ব্রোমোবেঞ্জিন যদি প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোলড রিঅ্যাকশান ঘটাতে হবে, পরিমাণ মতো ব্যবহার করতে হবে। বেশি যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে এই ফল ঘটবে, ডাইক্লোরোবেঞ্জিন উৎপন্ন হয়ে যাবে। আসি এবারে পরেরটাতে আসি, যে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড ও বেঞ্জিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট থেকে আমরা হ্যালো অ্যারিনগুলো প্রস্তুত করতে পারি। কেমন দেখো, প্রথমে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের আমরা সংকেতটা দেখে নেব। বেঞ্জিন রিংয়ের মাথায় রয়েছে N2+ Cl-। এই যে N2+ Cl- বেঞ্জিনের মাথায়, সেটা হচ্ছে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। আর বেঞ্জিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেটটা কি, N2+ হচ্ছে BF4-। তাহলে যদি Cl- থাকে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, আর যদি এখানে BF4- থাকে বেঞ্জিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট। এই যে এখানে N2 লেখা আছে, এখানে N=N হবে, মাঝখানে আছে N=N, সেটা যখন বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড পড়ানো হবে তখন বলা হবে। তো এই দুটো যৌগ থেকে আমরা বিভিন্ন হ্যালোয়ারিন প্রস্তুত করতে পারি। তার ক্ষেত্রে কতগুলো নাম বিক্রিয়া রয়েছে সেগুলো আমরা জানবো। প্রথমে আসি স্যান্ডমায়ার বিক্রিয়া। স্যান্ডমায়ার বিক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। এখানে আমরা কি করি না, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে খুব সহজে প্রস্তুত করতে পারি। তাহলে লিখে ফেলবো বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড N2+ Cl-। এর সঙ্গে যদি আমরা CuCl আর হচ্ছে HCl দিয়ে দিই তাহলে কি উৎপন্ন হবে, ক্লোরোবেঞ্জিন হয়ে যাবে, ক্লোরোবেঞ্জিন। বা এর সঙ্গে যদি আমরা CuBr HBr দিয়ে দিই তাহলে হয়ে যাবে ব্রোমোবেঞ্জিন। দেখো, এখানে আরেকটু জেনে রাখা ভালো, এই যে CuCl
বা আমরা এটাকে CuX আর হচ্ছে সঙ্গে হচ্ছে আমরা কি ব্যবহার করে থাকি, HX ব্যবহার করে থাকি। তো এটা ছাড়াও আমরা এভাবেও ব্যবহার করতে পারি Cu2X2 সঙ্গে হচ্ছে HX। মানে আমি বলতে চাইছি, যদি আমরা এই CuCl HCl এর পরিবর্তে যদি আমরা ব্যবহার করে থাকি Cu2Cl2 HCl ব্যবহার করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু কি না এই ক্লোরোবেনজিন আমরা পাবো। আর এই CuBr HBr এর ক্ষেত্রে আমরা কি পাবো, ব্রোমোবেনজিন পাবো। আচ্ছা, আর একটা বিক্রিয়া রয়েছে, কিন্তু এটা স্যান্ডমায়ার বিক্রিয়া আমরা বলি না, যেটা হচ্ছে যে এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে N2Cl যদি আমরা Ki সহযোগে কি করি না তাপ দেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো না হচ্ছে আয়োডোবেনজিন আমরা পাবো। আয়োডোবেনজিন প্রস্তুতের ক্ষেত্রে কিন্তু আমাদের এই CuI HI এগুলো অ্যাপ্লিকেবল হয় না। আমরা শুধু HI সহযোগে যদি আমরা তাপ দিয়ে দিই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে, তাহলে আয়োডোবেনজিন আমরা পেয়ে যাব। এই হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়া। এবার যেটা হচ্ছে যে এই স্যান্ডমায়ার বিক্রিয়া থেকে আমরা ফ্লুরোবেনজিন প্রস্তুত করতে পারি না। সেই ফ্লুরোবেনজিন প্রস্তুত করার জন্য একটা আমরা বিক্রিয়া দেখে নেব, সেটা হচ্ছে বাচ সিমেন বিক্রিয়া। এই বাচ সিমেন বিক্রিয়াতে আমরা যে একটু আগে দেখলাম যে বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট, সেখান থেকে আমরা কি করতে পারি না আমরা প্রস্তুত করতে পারি ফ্লুরোবেনজিন। তাহলে আমরা লিখে নিই N2 প্লাস BF4 মাইনাস, এটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট। একে আমরা যদি তাপ দিই একটা জিনিস বলে রাখি, এই তাপ আমরা লিখতাম আগে 10 অবধি বা 11 অবধি লিখতাম বাংলাতে, এখন আমরা ডেল্টা সাইন দিয়েও ব্যবহার করতে পারি। ডেল্টা সাইন ব্যবহার করাটাই ভালো। বা হচ্ছে আলো, তাপ বা যদি আমরা আলো দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আলোকে তোমরা তো জানো কি বলে, H-nu বলে। তো ব্যবহার করলে আমরা সরাসরি কি পেয়ে যাব, ফ্লুরোবেনজিন পেয়ে যাব। তাহলে দেখো, স্যান্ডমায়ার বিক্রিয়া থেকে আমরা ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন প্রস্তুত করলাম, আবার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আয়োডোবেনজিন প্রস্তুত করলাম, আর বাচ সিমেন বিক্রিয়া থেকে ফ্লুরোবেনজিন আমরা প্রস্তুত করতে পারছি। আরেকটা বিক্রিয়া রয়েছে, সেই বিক্রিয়াটা হচ্ছে আমরা গ্যাটারম্যান বিক্রিয়া নামে জানবো। এই গ্যাটারম্যান বিক্রিয়া থেকে আমরা এই ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন প্রস্তুত করতে পারি। কিভাবে দেখো না, ওই একই রকম বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড নেব, N2 প্লাস Cl মাইনাস। এখানে একটু শুধুমাত্র রিয়েজেন্টটা একটু পাল্টে ফেলবো, কি না Cu দেব আর সঙ্গে দেব HCl, দিলেই কিন্তু আমাদের প্রস্তুত হয়ে যাবে ক্লোরোবেনজিন। বা এটা থেকে যদি আমরা Cu HBr দিয়ে থাকি, তাহলে কিন্তু হয়ে যাবে ব্রোমোবেনজিন। মানে যে হ্যালোজেন অ্যাসিডটা নেব, হাইড্রোব্রোমিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারই প্রতিস্থাপিত যৌগ উৎপন্ন হবে। দেখো, ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি HCl সহযোগে কপার উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো হয়, ক্লোরোবেনজিন, আর HBr হলে ব্রোমোবেনজিন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এরপর দেখি টলুইন থেকে কিছু প্রতিস্থাপিত যৌগ। টলুইন থেকে হ্যালোঅ্যারিন প্রস্তুত করা যায়। টলুইনটা হচ্ছে যে বেঞ্জিনিংয়ের মাথায় যদি CH3 গ্রুপ যুক্ত থাকে সেটা টলুইন। এটা হচ্ছে অ্যারোমেটিক, এক প্রকার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সেই টলুইনকে যদি ফুটন্ত অবস্থায় হ্যালোজেনের সঙ্গে সূচালোকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটে না এই টলুইন CH3 গ্রুপের একটি হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। দেখো, ফুটন্ত টলুইন
ফুটন্ত বলতে এখানে 110.6 ডিগ্রি কথা বলা হচ্ছে। এই উষ্ণতায় টলুইন সাধারণত ফুটে যায়। তো ফুটন্ত অবস্থায় কি সূর্যালোকের উপস্থিতিতে টলুইনের সঙ্গে আমরা হ্যালোজেন যে হ্যালোজেন গ্যাস সেগুলো তার বিক্রিয়া ঘটাবো। যদি ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটায় তাহলে হাইড্রোজেন পরমাণু প্রথমে প্রতিস্থাপিত হয়ে গিয়ে বেঞ্জাইল ক্লোরাইড উৎপন্ন হবে। এই বিক্রিয়াটি খুবই স্পেসিফিক বিক্রিয়া। এখানে কন্ট্রোল অবস্থার যদি ঠিকমতোভাবে পরিমাণ মতোভাবে যদি আমরা হ্যালোজেন গ্যাস ব্যবহার না করে থাকি, সেক্ষেত্রে কি প্রতিস্থাপিত যৌগ তৈরি হতেই থাকে। ক্রমাগত এই যে CH3-তে 3টে হাইড্রোজেন রয়েছে, ক্রমাগত প্রতিস্থাপিত হয়ে যায় Cl পরমাণু দ্বারা। আচ্ছা, অতিরিক্ত পরিমাণ যদি Cl2 গ্যাস থাকে তাহলে কি হবে, বেঞ্জাইল ক্লোরাইডের সঙ্গে ক্লোরিন গ্যাস আবার বিক্রিয়া ঘটবে, দিয়ে CH2Cl ছিল, এখানে আরেকটা হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে CHCl2 উৎপন্ন করবে, সেটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড উৎপন্ন করবে। আবার এই বেঞ্জাইল ক্লোরাইড কি করবে, আবার ক্লোরিন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করবে, সূর্যালোক উপস্থিতিতে গিয়ে বেঞ্জো ট্রাইক্লোরাইড উৎপন্ন করতে পারে। দেখো এখানে একটা হাইড্রোজেন বাকি ছিল, সেটাও ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলো, বেঞ্জো ট্রাইক্লোরাইড। তাহলে এই টলুইনের সঙ্গে বিক্রিয়াটা সময় আমাদের ধ্যান রাখতে হবে যে কয় অণু ক্লোরিন গ্যাস ব্যবহার করা হচ্ছে বা কতটা কন্ট্রোলডভাবে রিঅ্যাকশানটা করানো হচ্ছে। এখানে একটা জিনিস আমাদেরকে ধ্যান রাখতে হবে যে এই টলুইনটা ফুটন্ত অবস্থা ব্যবহার করছিলাম বলে এইখানে বেঞ্জাইল ক্লোরাইড বা বেঞ্জো ট্রাইক্লোরাইড উৎপন্ন হচ্ছে, কিন্তু ঘটনাটা যদি শীতল অবস্থায় বা সাধারণ তাপমাত্রার যে টলুইন সেটা যদি আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে না, একই ওই ক্লোরিন গ্যাসের উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে কি হবে না, CH3 ছিল আর এইখানে অর্থ পজিশনে ক্লোরিন ঢুকবে আর সঙ্গে হচ্ছে CH3Cl। এটা হচ্ছে অর্থক্লোরোটলুইন আর এটা হচ্ছে প্যারাক্লোরোটলুইন, এগুলো উৎপন্ন হবে। তাহলে দুটো বিক্রিয়ার কন্ডিশন আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফুটন্ত অবস্থায় আর একটা হচ্ছে শীতল অবস্থায় বা সাধারণ অবস্থায় টলুইন। ঠিক আছে, এবারে দেখে নিই ডিডিটি প্রস্তুতি। ডিডিটি পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। দেখো ইথেনটা কিসের জন্য, এই দুটো কার্বনের জন্য, 3টে ক্লোরিন আছে আর 2টো কার্বন আছে তাই ইথেন। আর ডাইক্লোরো ডাইফিনাইল এটা হচ্ছে ক্লোরোফিনাইল, এটাও ক্লোরোফিনাইল, তাই হচ্ছে এটা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এই ডিডিটির একটা ছোট্ট ইতিহাস আছে। 1800 শতকে অস্ট্রিয়ান বিজ্ঞানী প্রথমে ডিডিটি আবিষ্কার করেছিলেন, আর 1900 শতকে কী হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ডিডিটির ব্যবহার হয়েছিল ম্যালেরিয়ার জীবাণু নাশ করার জন্য। ক্রমাগত ডিডিটির ব্যবহার বাড়তে থাকে, পেস্টিসাইড হিসাবে, ইনসেকটিসাইড হিসাবে প্রচুর পরিমাণে ব্যবহৃত হতে থাকে। কিন্তু একটা খারাপ গুণ হচ্ছে ডিডিটির, সে কি হয় না, এর নাশ নেই বা এর ক্ষয় নেই। এ ধীরে ধীরে কি হয়, মৃত্তিকা, জলের মাধ্যমে, ফসলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে থাকে। আর মানব শরীরে বা বিভিন্ন জীবজন্তুর শরীরে এর প্রভাব খুবই ক্ষতিকর প্রভাব রয়েছে। তাই ডিডিটির ব্যবহার এখন বর্তমানে আর হয় না, আগে হতো। এই ডিডিটি কিভাবে প্রস্তুত করব না, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা থেকেই আমরা যদি একটু পার্ট ভাগ করে নিতে পারি দিলে খুব সহজ হয় ব্যাপারটা। দুটো পার্ট যদি করে নিতে পারি, এইখানে যদি পার্ট করে নিতে পারি তাহলে দেখতে পাবে CCl3CH আছে, এখানে ডবল বন্ড ও করে দাও, CCl3CHO মানে হচ্ছে ক্লোরাল, আর সঙ্গে হচ্ছে এই যে দুটো হাত কাটলাম, এখানে হাইড্রোজেন যদি বসিয়ে দিই তাহলে এটা ক্লোরোবেঞ্জিন, এটা ক্লোরোবেঞ্জিন। তাহলে আমরা ডিডিটি প্রস্তুত করব কি থেকে, ক্লোরাল থেকে আর হচ্ছে ক্লোরোবেঞ্জিনের থেকে। তো লিখে ফেলি, ক্লোরাল CCl3CHO, এটা হচ্ছে ক্লোরাল। এই ক্লোরালের সঙ্গে যদি 2 অণু ক্লোরোবেঞ্জিনের বিক্রিয়া ঘটানো হয়, কার উপস্থিতিতে না, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে অবশ্যই একটা তাপমাত্রার প্রয়োজন হয়। 109 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা দিই তাহলে আমরা কি দেখতে পাবো না,
DD2 উৎপন্ন হয়, CH Cl, এখানেও Cl। তো এখানে বিক্রিয়াটাতে তেমন কিছু নেই, একটু যদি পার্টে ভাগ করে আমরা দেখে নিই। দেখো Cl3 CH ডবল বন্ড O, আর কি সঙ্গে ক্লোরোবেঞ্জিন, দুটো ক্লোরোবেঞ্জিন এখানে এঁকে ফেলো। এখানে হাইড্রোজেন, আর একটা ক্লোরোবেঞ্জিন ড্র করে ফেলো, এখানে হাইড্রোজেন। H2SO4 দেওয়া হচ্ছে, গাঢ় H2SO4। গাঢ় H2SO4 কি করবে, নিরুদনের ক্ষেত্রে কাজে লাগবে। একটা জলের অণু কি হবে, বেরিয়ে যাবে। এই যে অক্সিজেন আর দুটো হাইড্রোজেন মিলে একটা জলের অণুর অপসারণ ঘটবে তাপ দিলে 109 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। তখন কি হবে না, এই যৌগটা DDT-টা প্রস্তুত হবে। বোঝা গেল? এখন দেখে নেব হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন সমূহের ভৌত ধর্ম। আমি কতগুলো হ্যালো অ্যালকেন, স্পেসিফিক হ্যালো অ্যালকেনের নাম সংকেত লিখেছি, তাদের কতগুলি ধর্ম আমরা দেখব। ফার্স্ট দেখে নিই আমরা যে হ্যালো মিথেনগুলো, যেমন হচ্ছে ফ্লুরো মিথেন, ক্লোরোমিথেন, ব্রোমোমিথেন, আয়োডোমিথেন। এগুলোর ভৌত অবস্থা কেমন বা এদের প্রকৃতি কেমন দেখো না। এই যে ফ্লোরোমিথেন, ক্লোরোমিথেন, ব্রোমোমিথেন, এই তিনটে সাধারণ রুম টেম্পারেচারে কী হয় না, তাদের হচ্ছে গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে। আর এই আয়োডোমিথেনটা হচ্ছে তরল প্রকৃতির হয়ে থাকে। তো এই হ্যালোমিথেনগুলো কী হয়, সাধারণত মিষ্টি গন্ধযুক্ত হয়ে থাকে আর ধ্রুবীয়, প্রথম ক্লাসে তো বলেছিলাম ধ্রুবীয় প্রকৃতির হয়ে থাকে হ্যালো অ্যালকেনগুলো, তাই এটা ধ্রুবীয় হয়ে থাকে, ডাইপোল অ্যাট্রাকশন যেখানে কাজ করে। আর কি না, জলে অদ্রাব্য আমরা বলতে পারি, কারণ হচ্ছে সাধারণভাবে বলা যায় জৈব পদার্থগুলো কি হয় না, জৈব দ্রাবকে দ্রবীভূত হয়ে থাকে, আর অজৈব পদার্থগুলো অজৈব পদার্থে বা অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়ে থাকে। তাই এই হ্যালো যে মিথেনগুলো সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয়ে থাকে। জৈব দ্রাবক মানে কি কীরকম না, যেমন হচ্ছে অ্যালকোহল, ইথার, ক্লোরোবেঞ্জিন, এগুলো হচ্ছে জৈব দ্রাবক। আচ্ছা, বা বেঞ্জিন, এগুলো হচ্ছে জৈব দ্রাবক। এবারে আসি যে ডাইক্লোরোমিথেন আর ডাইআয়োডোমিথেন যদি দুটোর তুলনা করে থাকি, এগুলো দুটোরই খুবই উদ্বায়ী তরল হয়ে থাকে। দেখো ডাইক্লোরোমিথেনের তা যদি বয়লিং পয়েন্ট দেখি 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হচ্ছে ডাইআয়োডোমিথেনের যদি আমরা দেখি বয়লিং পয়েন্ট 180 ডিগ্রি। তো এই যে ক্রমাগত বয়লিং পয়েন্টগুলো বাড়তে থাকে, এই ক্লোরিন থেকে ব্রোমিন, ব্রোমিন থেকে আয়োডিনে যদি আমরা দেখি পরপর বয়লিং পয়েন্টগুলো বাড়তে থাকে। এর কারণ হচ্ছে এই হ্যালোজেনের যে মাস সেটা বাড়ার জন্য ক্রমাগত কি হয় না, এই বয়লিং পয়েন্ট বাড়তে থাকে। আচ্ছা, পরেরগুলো দেখি। তিনটে যেগুলো বললাম, তিনটে প্রতিস্থাপিত যদি হয়ে থাকে, যেমন হচ্ছে হ্যালোফর্মগুলো, ফ্লোরোফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম। এগুলোর মধ্যে এই ফ্লোরোফর্ম হচ্ছে বর্ণহীন গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে, আর হচ্ছে ক্লোরোফর্ম আর হচ্ছে যদি ব্রোমোফর্ম দেখি, দুটো তরল হয়ে থাকে। ক্লোরোফর্ম অবশ্যই বর্ণহীন আর ব্রোমোফর্ম হচ্ছে হলুদ প্রকৃতির। আর আয়োডোফর্মটা যেটা হ্যালোফর্ম বিক্রিয়ায় বললাম, আয়োডোফর্ম হচ্ছে হলুদ বর্ণের কেলাসিত কঠিন পদার্থ, যার মেল্টিং পয়েন্ট হচ্ছে 119 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই যে হ্যালোফর্মগুলো, যৌগগুলো দেখলাম, প্রত্যেকের একটা করে বিশেষ গন্ধ রয়েছে, বিশেষ গন্ধযুক্ত হয়ে থাকে। আর কি না, এই হ্যালোফর্মগুলো অজৈব দ্রাবকে দ্রাব্য হয় না, সাধারণত জৈব দ্রাবকে দ্রাব্য হয়ে থাকে। আর এই আয়োডোফর্মটা যেটা কেলাসিত কঠিন বলছি হলুদ বর্ণের, তার যে কেলাসটা সেটা হচ্ছে ষড়ভুজাকৃতি পাতের মতো কেলাসগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, পরেরটা আসি যে কিছু হ্যালো অ্যালকেন যদি হ্যালো অ্যারিন যদি আমরা দেখে থাকি, তাহলে সেক্ষেত্রে ফ্লুরোবেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, আয়োডোবেঞ্জিন,
এগুলো প্রত্যেককেই হচ্ছে কিন্তু তরল পদার্থ, খুবই জলে খুব নিম্ন সলিবিলিটি রয়েছে বা দ্রাব্য, জলে অদ্রাব্য বললেই চলে। আর হচ্ছে কি না, কিছু কিছু পদার্থ আছে যেগুলো হচ্ছে ফ্লেমেবল হয়ে থাকে, ক্লোরোবেনজিন যেটা খুবই ফ্লেমেবল হয়ে থাকে, মানে জ্বলে উঠতে পারে। আর হচ্ছে কিছু উদ্বায়ী রয়েছে, যেমন ব্রোমোবেনজিন খুবই কম আছে উদ্বায়ী, কিন্তু আয়োডোবেনজিন উদ্বায়ী হয়ে থাকে। আর লক্ষ্য করো যে এই ফ্লোরোবেনজিন থেকে আরম্ভ করে আয়োডোবেনজিনে ক্রমাগত আমাদের বয়লিং পয়েন্ট যদি দেখতে থাকি, ক্রমাগত বয়লিং পয়েন্ট বাড়তে থাকে। এটা ফ্লোরোবেনজিনের 85°C, 132 ক্লোরোবেনজিনের, ব্রোমোবেনজিনের 156, আর হচ্ছে আয়োডোবেনজিনের 188°। এই ক্রমাগত বয়লিং পয়েন্ট বাড়ার কারণটাই কিন্তু বললাম, যেটা আগের ক্ষেত্রেও একই রকম, মাস, ফ্লোরিনের মাস, ক্লোরিনের মাস, ব্রোমিনের মাস, আয়োডিনের মাস পরপর কিন্তু সিরিজ ওয়াইজ আমরা যদি দেখি তাহলে পরপর মাস বাড়তে থাকে। প্রথম সবথেকে বেশি মাস হচ্ছে আয়োডিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে ফ্লোরিন। এই মাস বাড়ার জন্য কি হয়ে যায় না, বয়লিং পয়েন্ট কি হয়ে যায়, বেশি হয়ে যায়। তো এই হচ্ছে কতগুলি হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারেন সমূহের ভৌত ধর্ম। নেক্সট ক্লাসে আমরা হ্যালো অ্যারেনগুলোর বা হ্যালো অ্যালকেনগুলোর রাসায়নিক ধর্মগুলো পড়ব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।